হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা মিসেলিনিয়াস এক্সাম 2023 প্রিলিমস, যেটা আগামী সানডে অনুষ্ঠিত হতে চলেছে, পরীক্ষা সম্পর্কে কিছু বলবো। কি করবেন কি করবেন না, এই মুহূর্তে কি করা উচিত, মেন্টাল স্টেবিলিটি কি করে ঠিক রাখবেন, পরীক্ষার হলে কি করবেন কি করবেন না, কোনগুলোর উপর বেশি গুরুত্ব দেবেন, এইসব বিষয়ে মূলত আজকে আলোচনাটা করব। আর যদি কোনো প্রশ্ন থাকে সাথে সাথে সেই বিষয়ের ওপর কিছু বলার থাকে, সাথে সাথে আপনারা আমাকে থামিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অন্যান্য ক্লাসের মতো নয়, কারণ এটা যত বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে, যত বেশি আপনাদের কিছু সমস্যা হচ্ছে বা কিছু বলার আছে সেটা বলবেন, সেটা আরেকটু বেশি ভালো হবে, বা সেটা এক্সপ্লেনেশনটা আরেকটু বেশি ভালো করে আমি দিতে পারবো। ঠিক আছে? তো মাঝে একটা দিন রয়েছে, আজকের দিনটা আমি ছেড়ে দিলাম, মাঝে একটা দিন রয়েছে, তার পরের দিনই এক্সাম রয়েছে। আশা করছি আপনাদের প্রত্যেকের কাছে অ্যাডমিট রয়েছে, কতদূর পড়েছে, সেখানে কিভাবে যেতে হবে, বাকি অন্যান্য সমস্ত জিনিস আপনারা ঠিকঠাক করে রেখেছেন বা আগামীকালও সেটা রাখতে পারেন। তো এই মুহূর্তে যে কতগুলো বিষয়ের উপর আমাদের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি, প্রথমত এক্সাম হলে যাওয়ার আগের দিন অর্থাৎ আগামীকাল আপনারা দিনটা কিভাবে কাটাবেন। আমি আপনাদের কাছে প্রথমে জিজ্ঞাসা করব, কি ঠিক করেছেন আগামীকাল, যে আগামীকাল আপনি কি করবেন বা আপনারা কি করবেন, তারপরে আমি বলছি। একজন একজন করে বলুন যে কি কি ঠিক করেছেন আপনারা, আগামীকাল কি করবেন কি পড়বেন। ঋতদীপ্ত বলুন। হ্যাঁ স্যার, আমি এমনিতে তো রিভিশন করেছি মোটামুটি। কালকের দিনটা আমি খুব একটা পড়ার কিছু রাখি না মেনলি। ওই আমার যেগুলো মানে একটু এরকম মনে হয় যে পরীক্ষার হলে যদি আসে একবার যেন এলেই প্রথমে করতে পারি সেইগুলো একটু, বা যেটা আমি হয়তো একদম ভুলে যাচ্ছি মনে রাখতে পারছি না সেইটা একটু দেখি, আর বাকি আমি কিছু করি না ওই দিনটা। মানে বেশ, মানে অন্য দিনের মতো নয়। বেশ, বেশ। হ্যাঁ, পুলক বলুন। না না স্যার, আমি সেরকম কিছু ভাবিনি আর কি। অ্যাজ ইউজুয়াল যেরকম মানে। বেশ, বেশ, বেশ। শ্রেয়া। স্যার আমি ভেবেছি যে ম্যাথ কিছু টুকটাক মানে দেখবো, মানে রিভিশন একবার করে চোখ বোলাবো, আর কারেন্ট অ্যাফেয়ার্স কিছু ইম্পর্টেন্ট ওইগুলো মানে নিয়োগ ফিয়োগ এইগুলো একটুখানি আর একবার করে নামগুলো চোখ বোলাবো। বেশ। শৈবাল। স্যার আমি বেশি কিছু ভাবিনি, শুধু একটু ইতিহাসের ইম্পর্টেন্ট কিছু ডেট গুলো দেখে যাব, আর অঙ্কের অল্প কিছু উপর দিয়ে চোখ বুলিয়ে যাব, এতটুকুই ভাবছি। আর ভাবছি যে কালকের দিনটা যত পারি নিজেকে মানে শান্ত রাখার চেষ্টা করব। একদম একদম। টিপু। হ্যালো, টিপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, কিছু কানেকশন প্রবলেম হবে। হ্যাঁ, অন্যতমা আপনি একটু বলুন। স্যার হ্যালো। অ্যাজ আমি বিশেষ কিছু দেখবো না, যেগুলো একদম মনে থাকতে চায় না আমার, ওগুলো একটু মানে লাস্ট মিনিট দেখে রাখলে পরের দিন একটু সুবিধা হয় যদি আসে তো। মানে যেগুলো আমার একদম মনে থাকে না আমি সেইগুলোই জাস্ট একটু দেখে যাব। বেশ। এরপরে যে বিষয়গুলো থাকে আপনারা ঠিকই করেছেন, খুব বেশি টেনশন করবেন না, একেবারে করবেন না। সেই সময়টা চলে গেছে। টেনশন করে আপনি যদি কিছু করতে পারতেন বা মনে হতো যে হ্যাঁ আমি একটু পড়ি, আর একটু বেশি টেনশন হচ্ছে, আর একটু পড়ি, তাহলে বোধহয় টেনশনটা কমবে, সেটার সময়টা চলে গেছে, সেটার সময় আর নেই। এই মুহূর্তে যেটুকু সময় আপনার হাতে আছে, যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, যেগুলো আপনারা ভেবে রেখেছেন একদমই ঠিকঠাক আছে প্রত্যেকের। তার সাথে সাথে যেটা বলবো, সেটাও আপনারা জানেন কম বেশি, যে আমাদের খাদ্যাভ্যাস যেটা থাকে খুব সাধারণ, খুব লাইট খাওয়া দাওয়া করা, আগের দিন একটু তাড়াতাড়ি পারলে করে নেওয়া, বেশি রাত্রির না করা, এগুলো খুব কমন বিষয়। তার সাথে সাথে আমাদের মনটাকে খুব শান্ত রাখা, খুব শান্ত রাখা। এবং এটা যাদের একটু এক্সপেকটেশনটা বেশি নিজের থেকে, তাদের কিন্তু একটু সমস্যা হয়, যে আমি এটা খুব ভালো পরীক্ষা দেব ভেবে রেখেছি, বা এতদিনকার আমার একটা ইচ্ছা আছে যে এই পরীক্ষাটা আমি খুব ভালো করে দেব। তাদের কিন্তু যতই পড়া থাকুক না কেন, যাই হোক না কেন, একটু মনের মধ্যে হবে যে আমি ওইটা আরেকটু দেখতে পারলে ভালো হয়, বা ওইটা আরেকটু চোখ বোলালে ভালো হয়, বা যদি কোনো কিছু বাদ থেকে যায়, আপনি হয়তো চোখ বোলালে না, তখন মনে হয় যে আমার তো ওই জায়গাটা দেখা হয়নি, বা ওইটা একটু আমার ঘাটতি আছে। তো এই এই রকমের কোনো ভাবনা চিন্তা
মনের মধ্যে রাখবেন না, কোনো রকমের ভাবনা চিন্তা রাখবেন না, কারণ সেটা করে আপনি কিছু করতে পারবেন না। আর আপনার যেটুকু সময় সেটুকু চলে গেছে। এই মুহূর্তে আপনি যেটা করতে পারবেন, যে যে জিনিসগুলো করতে পারবেন, সেটা হচ্ছে নিজেকে ফিট রাখা, শরীরকে ফিট রাখা। সেই দিন রাতের আগের দিন ঘুমটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। একদমই নিজেকে যতটা সম্ভব শান্ত রাখবেন। এবং আমি যেটা বলি, খুব এফেক্টিভ একটা প্রসেস আছে। যারা কোনো কিছুভাবে কন্ট্রোল করতে পারছেন না, অ্যাংজাইটি, টেনশন কোনো রকমভাবে কন্ট্রোল করতে পারছেন না, তারা একটু ডিপ ব্রিদিং করবেন। ব্যাপকভাবে কাজ দেয়, ব্যাপক। একটু বেশি সময় ধরে করলে দেখবেন মন শান্ত হবেই হবে। এটা ন্যাচারাল প্রসেস আমাদের মনকে যে কোনো পরিস্থিতিতে শান্ত করা, সেটা হচ্ছে ডিপ ব্রিদিং করা। বেশ কিছুক্ষণ ধরে শ্বাস নেওয়া, বেশ কিছুক্ষণ ধরে ছাড়া, একটু বেশি সময় ধরে ছাড়া। যাদের একটু প্রাণায়াম করা বা ইত্যাদিগুলো অভ্যাস আছে তাদের পক্ষে সেটা খুবই সুবিধাজনক। যাদের নেই তাদেরও হবে একটু বেশি সময় লাগবে, কিন্তু একদম ন্যাচারাল পাশে। যদি মনে হয় যে আমি কন্ট্রোল করতে পারছি না নিজেকে, এটা করবেন সব সময়তেই। পরীক্ষার হলে বসেও যদি মনে হয় বা যে কোনো সময় সেগুলো করবেন, ঠিক আছে? তো এটা একটা প্রসেস, একটা উপায়। এবার আগের দিন কোনো একদম ভুলেই যাবেন পরের দিন পরীক্ষা আছে, যদি টেনশন খুব বেশি হয় বা কোনো কিছু, একদম মনে রাখার দরকার নেই। একদম ন্যাচারাল নর্মাল থাকবেন, কোনো এক্সট্রা কিছু ভাববেন না, এক্সট্রা কিছু করবেন না। কারণ আপনারা এতদিন প্র্যাকটিস করে এসেছেন, যথেষ্ট মক টেস্ট দিয়েছেন, আপনাদের জানা অনেক কিছু আছে, ঠিক আছে? সবার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মস্তিষ্কটাকে সেই মুহূর্তে ফ্রেশ রাখতে হবে, যাতে করে পরের দিন আমরা ঠিকঠাকভাবে এক্সামটা দিতে পারি। এইটা উদ্দেশ্য। এইবার আমাদের কোয়েশ্চেন পেপারে অন্যান্য পরীক্ষার থেকে এটা কিছুটা আলাদা। কেন আলাদা? কারণ এখানে কি রয়েছে, 200 নাম্বারের কোয়েশ্চেন এখানে থাকছে, প্রত্যেকটা 2 মার্কসের কোয়েশ্চেন, আর 2/3 করে কিন্তু ডিডাক্ট হবে। যদি কোনো আনসার ভুল হয় তাহলে 2/3 মার্কস ডিডাক্ট হবে, মানে 0. মোটামুটি 67 মতো বলতে পারি আমরা কাটা হবে। অর্থাৎ প্রসেসটা সেই একই রকম বলা যায় যে 3টে যদি ভুল হয় আমার, তাহলে আমাকে 1 নাম্বার সেখানে চলে যাচ্ছে, 2 নাম্বার চলে যাচ্ছে। যদি 3টে ভুল হয়, 3টে ভুল মানে একটা সঠিক উত্তরের যে নাম্বার সেটা চলে যাচ্ছে, তার মানে 2 নাম্বার মাইনাস হয়ে যাচ্ছে 3টে ভুল হলে। তো এইটা কিন্তু অন্যান্য পরীক্ষার থেকে কিছুটা আলাদা। এইবার বিগত 2 বছরে যদি আমরা কাট অফ দেখি, জেনারেল কাট অফ এর আগে যে পরীক্ষাটা সেটা ছিল 109 একটা, তার আগেরটা ছিল 103। তো এই মোটামুটি কাট অফ থাকে, অর্থাৎ 200-র মধ্যে এইটা কাট অফ ছিল জেনারেলদের জন্য। এবং তারপরে ওবিসি বি একদমই আশপাশে ছিল, এসটিটা অনেকটাই কম, এসসি এরকম আশপাশে ছিল। তো আমাদের টার্গেট হবে কি, অন্ততপক্ষে এর থেকে বেশি মার্কস আমরা যখন অ্যাটেম্প করছি, যদি মনে হয় যে পেপার যথেষ্ট টাফ এসেছে বা মডারেট এসেছে বা ইজি এসেছে, সেটা আমাদের হলে বসে আমরা জানতে পারবো। সুতরাং আমাদের স্ট্র্যাটেজিটা সেরকম হবে, আমরা কতগুলো অ্যাটেম্প করব সেটা কিন্তু আমাদেরকে হলে বসেই ঠিক করতে হবে। এবার এই কাট অফগুলো কেন বললাম, এখন লাস্ট এক্সাম হয়েছে 2019-এর যে পরীক্ষাটা সেইটা, তারপরে 2023-এর পরীক্ষা হচ্ছে। তো এর মাঝে প্রতিযোগিতার লেভেল কিন্তু অনেকটা বেড়ে গেছে, অনেকটা। সুতরাং আমাদের কিন্তু এর থেকে অনেক বেশি পেতে পারি, সেই মতো আমাদেরকে অ্যাটেম্প করতে হবে। অন্ততপক্ষে 120 পাওয়ার মতো, অর্থাৎ 60টা আমাদেরকে কিন্তু সঠিক উত্তর দিয়ে আসতে হবে। মানে প্লাস মাইনাস করার পরে, মাইনাস করে দেওয়ার পরে অন্ততপক্ষে 60টা আমাদের কোয়েশ্চেন যেন সঠিকভাবে হয়। তো এরকম একটা টার্গেট রেখে চলতে হবে। এবং এখানে টাইম ম্যানেজমেন্টটা বুঝতেই পারছেন, টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। 90 মিনিট থাকছে, যদিও 25টা ম্যাথ থাকবে। ম্যাথের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু খুব বেশি যে হাইফাই এতদিন পর্যন্ত হয়নি। তার মানে এই নয় যে সবসময় খুব সহজ দেওয়া হবে, বা তার মানে এই নয় যে অনেক বেশি কঠিন দেওয়া হবে। এটা কিন্তু আমাদের একটু বুঝে নিয়ে ক্যালকুলেশন করে আনসার করতে হবে। এবার আমরা কতগুলো খুব কমন জিনিস আছে যেগুলো আমি বলবো, যে কোয়েশ্চেন পেপার পড়ার সাথে সাথে পেপারটা পড়ে নেবেন, ঠিক আছে? 2/3 মার্কস ডিডাক্ট হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, আরও যে সমস্ত ইনস্ট্রাকশন আমাদের দেয়া থাকে ফার্স্ট পেজে যেটা দেয়া থাকে সেটা কিন্তু ভালো করে পড়ে নেবেন। কোয়েশ্চেন পেপার পাওয়া মাত্রই সাথে সাথে সেটা যথেষ্ট সময় থাকে পড়ে নেওয়ার,
তো সেটা ভালো করে পড়ে নেবেন। দ্বিতীয়ত পেপার খুললেন, এবার এক একজনের এক এক রকমের ওএমআর ফিল আপের স্ট্র্যাটেজি থাকে। এক্সাম শুরুর আগে আপনাদের বাদবাকি কাজগুলো হয়ে যাচ্ছে, যখনই ওএমআর ফিল আপ শুরু করবেন কোয়েশ্চেন পড়ার সাথে সাথে যেটা 100% আপনার মনে হচ্ছে এটা আনসার হবে, সেটা কিন্তু সাথে সাথেই ফিল আপ করবেন, সাথে সাথেই। এরকম কখনোই ফেলে রাখবেন না যেটা আপনার আনসার একদম 100% কারেক্ট, আপনি দেখেই বলে দিতে পারছেন আনসার সেটা। এবং সেটা দেখে কোনোভাবে এক্সাইটেড হবেন না, যতটা সম্ভব কুল থাকতে পারবেন। এবং কোয়েশ্চেন জানা বা অপশান জানা দেখলেও এরকম কখনোই করবেন না যে সেটা খুব তাড়াতাড়ি পড়ে নিয়ে খুব তাড়াতাড়ি আনসার করে দিলেন, এটা কখনোই করবেন না। কারণ অনেক সময় খুব ট্রিকি কোয়েশ্চেন থাকে, সেগুলো যথেষ্ট ভালোভাবে পড়তে হয়। অনেক সময় নট থাকে, আমরা বুঝতে পারি না, আমরা সেটাকে হ্যাঁ বাচক ধরে নিয়ে আনসার করে দিই, তো সেটাও একটা বিষয়। এগুলো আমাদের জানা প্রত্যেকের, তবুও এগুলো কিছু জিনিস আমাদেরকে মনে করিয়ে দেওয়াটাও খুব প্রয়োজন। এখন যেইখানে আপনার দুটো কনফিউশন হচ্ছে, প্রথমে বলা হলো যে প্রথম থেকে শেষ পর্যন্ত কোয়েশ্চেনগুলো খুব ভালো করে পড়ে যেগুলো পারছেন সাথে সাথে সেগুলো আনসার করে নিন। যেগুলো দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে বাকি দুটোকে একদম এলিমিনেট করে দিন, কোনোভাবে পেন্সিল দিয়ে বা যে কোনোভাবে ক্রস দিয়ে সেগুলোকে বাদ দিয়ে দিন, কেটে দিন। কারণ সেকেন্ড টাইম যখন পড়বেন তখন আর ওই অপশানগুলো যেন আপনার চোখের সামনে না আসতে পারে, তাতে করে সময়টা অনেকটা বাঁচবে। তো পড়লেন, পড়ার সাথে সাথে যেগুলো এলিমিনেট করা যাচ্ছে সেগুলো এলিমিনেট করে দিলেন। এবার 100টা কোয়েশ্চেন আপনার পড়া হয়ে গেছে, যেইগুলো আপনি দেখছেন যে আপনার 100% কারেক্ট হওয়ার সম্ভাবনা 60 থেকে কম আসছে, অ্যাটলিস্ট 60 থেকে কম আসছে, তখন কিন্তু আপনাকে কিছু ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। এরকম কেউ বলতে পারে না যে এইবারে এইটাই এতই কাট অফ থাকবে, সেটা কিন্তু সাথে সাথে বলে দেওয়া সম্ভব নয়, কারণ প্রতিযোগিতার লেভেল সম্পর্কে কিন্তু এই মুহূর্তে কারো ধারণা নেই। মোটামুটি আমরা বলতে পারি যে এইটা হলে এতটা বা এতটা হলে এতটা। এবার কোশ্চেন কতটা হার্ড সেটাও একটা বড় ফ্যাক্টর, তো সেটা এরকমও হতে পারে যে 55টা করলেও হয়তো আপনার হয়ে যাবে, এরকমও হতে পারে। কিন্তু কিছু ক্যালকুলেটেড রিস্ক এখানে নিতেই হয়, এমসিকিউ এক্সামের ক্ষেত্রে ক্যালকুলেটেড রিস্ক নিতে হয়, যেগুলো অন্তত দুটো এলিমিনেট করা যাচ্ছে সেইখানে লজিক্যালি, অবশ্যই লজিক্যালি, এরকম নয় যে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন আপনার সেটা জানা নেই কোনোভাবে, আপনি এক্কা দোক্কা খেলে এটা ওটা করে কোনোভাবে আনসার বের করছেন, এটা কখনোই কাম্য নয়, সেটা করলে ভুলই হবে। তো সেটা কখনোই নয়। লজিক্যালি যদি মনে হয় আপনার, বা যদি মনে হয় যে এইটা আমি কোথাও পড়েছিলাম, একটু মাথা ঠান্ডা করে ভাবলে আনসারটা চলে আসবে, সেই মুহূর্তে সেটাকে স্কিপ করে যাবেন, অবশ্যই স্কিপ করে যাবেন, সেই মুহূর্তে সেটা নিয়ে ভাববেন না। যেখানে দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে সেটাকে ব্রেনের ওপর সেই মুহূর্তে প্রেশারটা দেবেন না। কারণ কি? কারণ হচ্ছে যেটাতে দুটোর মধ্যে আপনার কনফিউশন, সেটা কিন্তু অলরেডি আপনার অবচেতন মন ভাবনা চিন্তা কিন্তু শুরু করে দিয়েছে। আপনি বাকিগুলো পড়ছেন কিন্তু আপনার ভেতরে ভেতরে ভাবনা চিন্তা চলছে, দেখবেন কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি আপনার সেটা কিন্তু হঠাৎ করে মনে পড়ে যাবে। এই প্রসেসটা কিন্তু আমাদের মনে কাজ করে। এই জন্যে যখনই আপনি এটা দেখছেন যে দুটোর মধ্যে কনফিউশন, তখন কিন্তু সাথে সাথে সেটা আনসার করতে যাবেন না, বা সেটা নিয়ে বসে থাকবেন না, কিছুক্ষণ 2 মিনিট ভেবে নিলেন যে আরে এটা কিছুতেই আমার মনে আসছে না, আরেকটু, এইটা করবেন না। সেকেন্ড টাইম ফিরে এসে তখন এটাকে অ্যাটেম্প করতে পারেন, যদি দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট মার্কসের পর আপনার আর উঠছেই না, তখন এইগুলোকে আপনাকে কিছু রিস্ক কিন্তু নিতেই হবে, না হলে পরীক্ষা দিতে যাওয়ার মানে থাকে না একটা লেভেলের পরে। ঠিক আছে, 50 যখনই ক্রস করে যাচ্ছে, আপনার মার্কস যখন 50+ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে, সাবধানে বাকিগুলো করতে হবে, আনসার করতে হবে। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস অনেকে করে থাকেন, সেটা হচ্ছে কি, পরীক্ষার শেষ মুহূর্তে, ধরুন শেষের 10 মিনিট বা 15 মিনিটে হঠাৎ করে কিছু ঝড়ের মতো আনসার টিক দিয়ে দেয়া। এই ভুলটা কখনোই করতে যাবেন না, কখনোই করতে যাবেন না। এরকম কারো হয়েছে নাকি? কখনো এরকম করেছেন? হ্যাঁ স্যার, আগে এরকম ছিল আমার। হ্যাঁ, এটা কিন্তু খুব কমন না, আমার একটা সমস্যা। অন্যরকম হয়েছে। শেষ 10 মিনিটে এরকম হয়েছে, আমি আগে টেন্ডেন্সি থাকতো যে সব করে নি, লাস্ট 15 মিনিটে গোল পাকাবো। সেটা করতে গিয়ে আমার যেটা হতো, বিয়ের জায়গায় সিটে গোল হয়েছে। হ্যাঁ, আগের পরীক্ষার কথা এইগুলো বলছি। একদম নয়। যেটা বললাম বেস্ট ওয়ে, এটা যদিও যারা মক টেস্ট প্রচুর দিয়েছেন নিজের একটা স্ট্র্যাটেজি থাকে, সেটা পাল্টানোর দরকার নেই। কিন্তু যদি এরকম স্ট্র্যাটেজি না থেকে থাকে,
ফার্স্ট অফ অল 1 থেকে 100টা কোয়েশ্চেন পড়বেন এবং যেটা 100% আপনার মনে হচ্ছে যে আনসার এটা 100% কারেক্ট, সেটা সাথে সাথে গোল করে দিলেন, সাথে সাথে, কারণ সেটার উপর আর যেন সময় নষ্ট না হয়, সেটা টিক দিয়ে একেবারে সাথে সাথে গোল করে দিলেন। কোয়েশ্চেনও যেন আর দ্বিতীয়বার সেটা পড়ে না ফেলেন, সেটা তো টিক দিয়ে রাখবেন। এটা দ্বিতীয়ত, পড়ার সময়তেই যেগুলো এলিমিনেট করে দিতে পারছেন 50-50 লাগছে, এলিমিনেশনগুলো কিন্তু দাগ দিয়ে রাখবেন, মানে সেটাও যেন আর চোখে না ভাসে সেকেন্ড টাইম পড়ার সময়, সেটুকু যেন সময় নষ্ট না হয়। তার জন্য সাথে পেন্সিল রাখবেন বা অন্য কিছু রাখতে পারেন, যাতে করে আপনার আর কোনো সমস্যা না হয় সেকেন্ড টাইম পড়ার সময়, বাকিগুলো যেন চোখের সামনে না ভাসে। ঠিক আছে, তো এইগুলো কমন বিষয়, এগুলো বললাম, খেয়াল রাখবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, খুব সাধারণ বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা পরীক্ষার সময় এগুলোকে খেয়াল করি না, গুরুত্ব দিই না, আমরা ভাবতে থাকি বেশি যে আমার কোনটা মনে পড়ছে কোনটা মনে পড়ছে না। ঠিক আছে, ওইসব ভেবে কিছু লাভ নেই, যা কিছু হওয়ার হয়ে গেছে, বাকি এই জায়গাতে ফোকাস করুন, 90 মিনিটের উপর ফোকাস করুন। ঠিক আছে, এবার কুইশ্চেনের মধ্যে এবার আসছি আমি, এগুলো কমন বিষয়, কিভাবে স্ট্র্যাটেজি নেবেন, কি করবেন, এবং করতে 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 যাবেন। ঠিক আছে, কখনোই এরকম করবেন না যে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়ার পরে তারপরে গোল পাকানো শুরু করছেন। অনেক সময় হয় কি, দেখবেন ওএমআর ফিল আপ করতে গিয়ে হয়তো সিটা আনসার ছিল, আপনি বিতে গোল পাকিয়ে দিলেন, এরকম হয়। তো এই জিনিসটা যেন কোনোভাবে না হয়, কোনোভাবে কাম্য নয়। অনেক পড়াশোনা করে তবে একটা প্রশ্নের সঠিক উত্তর আপনি জানেন, অনেক পড়াশোনা করার পরে, সুতরাং সেটা বৃথা কখনোই নষ্ট হতে দেবেন না কোনোভাবে। খুব সাবধানে ফিল আপ করবেন, তাড়াহুড়োর মধ্যে কোনোভাবে করবেন না, খুব সাবধানে দেখে দেখে সেটা করবেন। ঠিক আছে, এবার এলিমিনেশন যখন করছেন তখন কিছু বিষয় থাকে, এলিমিনেশনের সময় কিছু বিষয় থাকে যেইগুলো আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে। এগুলো হয়তো কম বেশি আপনাদের জানা, তবুও আমি আর একবার মনে করিয়ে দেব যে যখন কিছু এক্সট্রিম শব্দ আসছে, এক্সট্রিম ওয়ার্ড, অলওয়েজ, নেভার, এভরি, অল, নান, এই রকম শব্দ যখন পাবেন তখন সেইটার উপর কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। এর মানে কি, আমাদের কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, সবসময়তেই এটা হয়, সেখানে কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। সবসময়তেই কি হতে পারে এটা? সম্ভাবনা কিন্তু খুব কম। নেভার, এক্সট্রিম ওয়ার্ড, সেখানেও কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে যে এই সব, এটা কিন্তু এই স্টেটমেন্টটা সত্যি হওয়াটা কিন্তু একটু কঠিন। এভরি, অল, নান, এগুলো যখন এক্সেপশনালি থাকে, নান অফ দি অ্যাবভ, সেটার উপর আপনাকে গুরুত্ব দিতে হবে, সেটা আনসার হওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। বা বোথ, এই শব্দটা যখন থাকে, বোথ এ অ্যান্ড বি বা বি অ্যান্ড সি, এরকম শব্দ অনেক থাকে, তো সেইখানে কিন্তু গুরুত্ব দিতে হবে আপনাকে। সেটা হওয়ার সম্ভাবনা কিছুটা থাকছে, এরকম নয়, 85% মোটামুটি সম্ভাবনা থাকে সেটাই আনসার হওয়ার। সবসময় যে হবে এরকম নয়, সেটা আপনি জানলে বুঝতে পারবেন, কিন্তু কখনো কখনো আমাদেরকে ক্যালকুলেটেড রিস্ক কিছু নিতে হয়। যখন আমরা অ্যাটলিস্ট দুটো এলিমিনেট করে ফেলেছি, 50-50 চান্স রয়েছে, সেইখানে একটা নিতে গেলে তখন কিন্তু এরকম শব্দগুলো যখন আসছে সেইটার উপরে একটু বেশি করে গুরুত্ব দেবেন, ভালো করে পড়বেন, সেটা বারবার পড়বেন এবং লজিক্যালি ভেবে দেখবেন যে হ্যাঁ এটা সম্ভাবনা রয়েছে। এবং যখন আপনি শেষ মুহূর্তে ডিসিশন নিতে যাচ্ছেন তখন এই শব্দগুলোকে কিন্তু আপনাকে আলাদা করে গুরুত্ব দিতে হচ্ছে। ঠিক আছে, এটা হলো। আর একটা কি, অপশানগুলোর মধ্যে থেকে দেখবেন কিছু কিছু বাকি তিনটে অপশান প্রায় সিমিলার রয়েছে, একটা অপশান একটু অন্যরকম লাগছে, একটু অন্যরকম, বাকিগুলোর থেকে আলাদা, সেটা কিন্তু উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। মানে যখন আপনাদের অনেকবার পড়ার পরেও কোনোভাবে সেটা মনে করতে পারছেন না, বা আপনাকে একটা আনসার করে আসতেই হবে, তো আপনি এমন একটা কোয়েশ্চেন ধরলেন যেখানে আপনার কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কিছুটা আপনি বোঝেন সেটা, বাট আপনি সেখানে ডিসাইড করতে পারছেন না যে কোথায় আপনি টিকটা দেবেন, তো তখন কিন্তু আপনাকে এরকম কিছু ভাবনা তখন ভাবতে হবে। যেমন একটা খুব কমন বিষয় থাকে যে ডিটেলসে একটা এক্সপ্লেন করা আছে, বর্ণনা করা আছে অনেক বড়, সেন্টেন্সটা অনেক বড়, এক্সপ্লেন করা অনেক বেশি, সেটা সম্ভাবনা থাকে আনসার হওয়ার, সবসময় হবে তা নয়, কিন্তু সম্ভাবনা বেশি থাকে সেইগুলো। এবং যখন আমাদের আনসার করতেই হচ্ছে, আমরা একটা নির্দিষ্ট কাট অফ, যেটা বিগত 2 বছরে বললাম ছিল, সেই রকম কাট অফের অনেকটা দূরে আমরা আছি, তখন কিন্তু এরকম রিস্ক কিছু নিতে হবে, এবং সেই মুহূর্তে আমাদেরকে এই জিনিসগুলোর উপরেই গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, অল অফ দি অ্যাবভ থাকুক, নান অফ দি অ্যাবভ থাকুক,
এই সমস্ত বিষয়গুলোর উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আর কি, একেবারেই যখন আপনি আনসার কোনোভাবে আসছে না, আপনার হয়তো 45 এরকম কিছু, মানে এতগুলো আপনি করতে পারছেন 100% কারেক্ট, বাকি আর আপনি গাড়ি আর গড়াচ্ছে না, হচ্ছে না কোনোভাবে, তখন একটা চান্সেস থাকে আনসার, মানে আমি এটা বলছি না এটা একদম শেষ অপশান, এটা কেউ অ্যাপ্লাই করতে যাবেন না, হঠাৎ করে অ্যাপ্লাই করতে তো একদমই যাবেন না। সেটা হচ্ছে আনসার মোটামুটি 70%, 60 to 70% চান্স থাকে বি আর সি অপশানের মধ্যে কোনো একটা হওয়ার। এ বিতে কিন্তু খুব বেশি আনসার থাকে না। এটা আবারও বলছি, এটা একেবারেই সবসময় যে খুব লজিক্যাল তা নয়, কিন্তু যারা কোয়েশ্চেন সেট করেন সাধারণত এই অপশান প্রথমে কিন্তু আনসার থাকে না, বা একেবারে শেষে সেটা সাধারণত থাকে না। সাধারণত আবারও বলছি, এই অপশান মানে একেবারে যখন চোখে অন্ধকার দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, তখন এরকম একটা কিছু ভাবা যেতে পারে, কিন্তু প্রথমেই এরকম করবেন না, কখনোই করবেন না। আমি এতক্ষণ ধরে এতগুলো যে আলোচনা করেছি পরপর ধাপ ধাপ করে, সেইগুলো প্রথমে দেখবেন, সব কিছু অ্যাপ্লাই করবেন। সেইখানে যদি আপনার দেখা যাচ্ছে যে 60+ আপনার কারেক্ট হচ্ছে, তখন এই কোনোভাবে এই সমস্ত দেখারও প্রয়োজন নেই, এগুলো অনেক পরে। ঠিক আছে। আর ম্যাথের ক্ষেত্রে বলি, ম্যাথে যাদের সমস্যা আছে তারা প্রথমেই ম্যাথটা তো ধরবেন না, এটা খুব সাধারণ বিষয়, কিন্তু যেহেতু কোয়েশ্চেনের মধ্যে হ্যাফাজার্ড থাকে, কোথাও বিভিন্ন জায়গাতে ম্যাথের নাম্বারিং আলাদা রয়েছে, তো সেইগুলো কিন্তু আপনাকে একটু নোট করে রাখতে হবে যে কোথায় কত নম্বর আছে, কোথায় ম্যাথগুলো আছে। আপনি ঠিক করে ডিসাইড করলেন যে আমি আগে বাকি 75টা কোয়েশ্চেনে আনসার করব, শেষে আমি 25টা ম্যাথ করব, মানে হয়তো কোনোভাবে হয়তো আপনার ম্যাথে খুব দুর্বলতা রয়েছে, সেই ক্ষেত্রে সেখানে যদিও এমন হবে না যে আপনি একটাও ম্যাথ করতে পারছেন না, পার্সেন্টেজের ম্যাথ বা যেগুলো খুব সাধারণ মানের, যে চ্যাপ্টার্সগুলোতে আপনার দক্ষতা আছে কিছুটা হলেও অন্তত, সেইগুলো কিন্তু আগে করে নেবেন অবশ্যই, সেগুলো অন্তত শেষের জন্য ফেলে রাখবেন না, সেটার কোনো যুক্তি নেই। যখন আপনি প্রথমে বললাম যে প্রথম 1 থেকে 100টা কোয়েশ্চেন পড়ে নিচ্ছেন, তখনই কিন্তু সেটা করার চেষ্টা করবেন। এইবার যদি কোনো কারণে আপনার মনে হয় যে এইটা আমি পরে করব, সে নাম্বারিংটা খাতায় যেখানে দেখবেন রাফ ওয়ার্কের জন্য আছে বা একদম শেষ পৃষ্ঠাতে, সেখানে কিন্তু কোয়েশ্চেনের নাম্বারটা লিখে রাখবেন। তাহলে কি হবে, 5 বার 6 বার 10 বার ধরে পাতা উল্টে আপনাকে খুঁজে বের করতে হবে না যে আমার ওই ম্যাথটা আমি করতে চেয়েছিলাম সেটা কোথায় আছে বা কিছু। কোনোভাবে একটা সেকেন্ডও যেন নষ্ট না হয় সেই দিকে কিন্তু গুরুত্ব দেবেন, কোনোভাবে যেন একটা সেকেন্ডও নষ্ট না হয়। তো এবার যখনই দেখবেন কোয়েশ্চেন পেপার পড়ে বা পরীক্ষার সময়, অনেক সময় আমরা খুব অ্যাংজাইটি আমাদের আসে, অনেকেরই থাকে, খুব দুর্বল লাগে, হঠাৎ করে খুব মানে কারো হয়তো মাথা ঘুরছে মনে হলো, এরকম ধরনের নানা রকমের সমস্যা অনেকের থাকে, খুব কমজনের হয়তো থাকে, কিন্তু অনেকেরই থাকে। তো একবারই বলছি, প্রথমে আগেও বললাম যে ডিপ ব্রিদিং করবেন। ডিপ ব্রিদিংয়ের কিন্তু বিরাট বড় কাজ আছে, অসম্ভব রকমের শান্ত হয়ে যায় আমাদের মন, অসম্ভব রকমের শান্ত হয়ে যায় যদি বেশ কিছুক্ষণ ধরে করতে পারেন বা কন্টিনিউ করতে পারেন। পরীক্ষা দেওয়ার বেশ কিছুক্ষণ আগে থেকে করে দেখবেন আপনার কনসেন্ট্রেশন লেভেল অনেক বেশি বেড়ে যাবে, অনেক বেশি। তো এইগুলো। এবার ধরুন ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, যখন রিস্ক নিচ্ছেন আপনি, যখন আপনাকে রিস্ক নিতে বাধ্য করা হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গার পর আমি আর উঠতে পারছি না, তখন ফ্যাকচুয়াল কোয়েশ্চেনে কখনো রিস্ক নেবেন না, যেটা একদম ইনফরমেটিভ, শুধুমাত্র ইনফরমেশন। যেমন কারেন্ট অ্যাফেয়ার্স যদি আসে, আপনার সেখানে মনে হলো আরে এটা হবে, কারেন্ট অ্যাফেয়ার্স এটা হবে, এরকম আনসার করতে যাবেন না, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। আনসার কোথায় করবেন? সায়েন্সে করতে পারেন, ম্যাথেও করতে পারেন, কারণ সেখানে আপনার লজিক কিছুটা কেন ম্যাক্সিমামটাই আপনি লজিক্যালি আনসারটা বের করতে পারছেন, সেখানে আপনি রিস্ক নিতে পারেন। কিন্তু ফ্যাকচুয়াল ইনফরমেশনে বাকি যে সমস্ত কোয়েশ্চেন থাকবে সেখানে রিস্ক নেবেন না। হ্যাঁ, জিএস পেপারে কিছুটা নেওয়া যেতে পারে, কিছুটা যে সেটা হয়তো আপনি অনেকটা আগে পড়েছিলেন, দুটো এলিমিনেট করে দিতে পেরেছেন, বাকি দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে, সেখানে এতগুলো যে প্রসেস বললাম সেগুলো অ্যাপ্লাই করে কম বেশি আপনি বের করতে পারেন। কিন্তু আবারও বলছি, ফ্যাকচুয়াল কোয়েশ্চেনে কখনো রিস্ক নিতে যাবেন না, ভুল হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম হয়ে যাবে। এটা হলো। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা। কোয়েশ্চেন যদি খুব ভালো করে পড়েন, যদি প্রচুর আপনার মক টেস্ট দেয়া থাকে,
বা প্রচুর এক্সাম আপনি দিয়েছেন বিভিন্ন জায়গাতে, সেটা যদি হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে যিনি পরীক্ষক, যিনি কোয়েশ্চেন সেট করছেন, তার কোয়েশ্চেনের ভাষার মধ্যে, কোয়েশ্চেন করার পদ্ধতির মধ্যে আনসার লুকিয়ে আছে। খুব ভালো করে পড়ে দেখবেন। কোয়েশ্চেন এমনভাবে করা হয়, যত বড় হবে কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ, যত বড় হবে, যত বেশি হবে কোয়েশ্চেনের ভাষা, আপনার উত্তরের ক্লুটা কিন্তু সেইখানে লুকিয়ে আছে। খুব ভালো করে এটা বুঝে দেখবেন। অনেক সময় অ্যাব্রিভিয়েশন দেওয়া হয়। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে দেখবেন ফুল ফর্ম জিজ্ঞাসা করা হলো, ABCD যাই হোক না কেন এরকমভাবে আছে, তো অপশানের মধ্যে এটা এর আনসার বের করতে দেওয়া হয়েছে। তো A থেকে কি আসতে পারে, B থেকে কি আসতে পারে, C থেকে কি আসতে পারে, D থেকে কি আসতে পারে, সেটা কিন্তু এখানে লজিক্যালি গেস করা সম্ভব যদি না আপনার জানা থাকে। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু রিস্ক আপনি নিতে পারেন, কারণ এখান থেকে আপনি কিছু একটা ক্লু পাচ্ছেন, এখান থেকে আপনি একটা ক্লু পাচ্ছেন, বুঝতে পারছেন যে হ্যাঁ এটার সম্ভাবনা এটা রয়েছে, বা এর মিনিংটা এই দাঁড়াচ্ছে। এরকম ধরনের কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে অ্যাটেম্প করা যায়, কোনো অসুবিধা নেই। তো এটা একটা দিক। আর আবারও বলছি, বারবার পড়বেন, ভাষা, কোয়েশ্চেন করার পদ্ধতির মধ্যে উত্তর আছে, কোয়েশ্চেন করার পদ্ধতির মধ্যে উত্তর আছে। অপশানগুলো অনেক সময় আপনি দেখলেই বুঝতে পারেন যে এটা তো একেবারে হতেই পারে না, সেই অপশান সেরকমও পাবেন। একটু ভালো করে বেশি যদি পড়েন তাহলেও বুঝতে পারবেন যে ওই সাধারণ কোয়েশ্চেন মধ্যেও এরকম অনেক অপশান থাকে যেটা হতেই পারে না, তো সেগুলোকে আগে এলিমিনেট করে দিলেন। এইভাবে দেখবেন ধীরে ধীরে আপনি কিন্তু করতে পারছেন। ঠিক আছে, আমি এই সমস্ত আলোচনা কেন করছি, আপনারা যখন খুব সাধারণভাবে এতদিন পড়েছেন, ম্যাক্সিমাম সাধারণভাবে আপনারা আনসার করে ফেলতে পারবেন সেই বিশ্বাস আছে। কিন্তু তারপরেও যখন আপনাকে আরও কিছুটা এগোতে হচ্ছেই, তখন কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কারণ আনসার আপনার চোখের সামনে, আনসার আপনার চোখের সামনে। মাত্র 4টে অপশান আছে, 25% চান্স। আপনি যদি এমনি টিক মেরে চলে যান, কোনো পরীক্ষার্থী যদি এমনি টিক মেরে চলে যায়, একটা প্রশ্নের উত্তর সঠিক হওয়ার চান্স কিন্তু 25% চান্স, যদি সে কোনো কিছু না পড়ে একটা টিক মেরে দেয়। তাহলে এবার ভাবুন, একটু যদি লজিক্যালি ভাবা যায়, একটু যদি আমরা জেনে থাকি কিছু বিষয়, একটু যদি আমাদের স্মৃতি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা না করে, তাহলে কিন্তু বাকি আনসারগুলো 100% কারেক্ট করে দেওয়াটা খুব বেশি কঠিন নয়, খুব বেশি কঠিন নয়। এবং যখনই আপনার এই ধরনের কিছু বিষয় আসবে, তখন যেটা বললাম যে সায়েন্সের ক্ষেত্রে সম্ভব সেটা, এবং ম্যাথের ক্ষেত্রে আরও ভালো করে সম্ভব। ম্যাথে অপশানগুলো দেখবেন, ম্যাথে যারা ভয় পাচ্ছেন বা কিছু, ম্যাথে অপশানগুলো দেখবেন। ম্যাথের ক্ষেত্রে এটা আরও বেশি লজিক এখানে লাগানো যায়। কিছু অপশান আছে হতেই পারে না, মিলছেই না, হবেই না সেটা আনসার, সেগুলো আগে এলিমিনেট করে দিন। কোনগুলো দেখবেন সংখ্যা আছে খুব বড় বা খুব ছোট, খুব ছোট বা খুব বড়, সরি, সেটা যে কোনো জিএস এর কোয়েশ্চেন হতে পারে বা অন্য কোনো কিছু, সেটা কিন্তু আনসার হওয়ার সম্ভাবনা খুব কম। অনেক বড় একটা সংখ্যা, অনেক ছোট একটা সংখ্যা, সাধারণত তার মাঝের যেগুলো থাকে সেইগুলো আনসার হয়। ঠিক আছে, এইবার এটা আমি কেন বলছি, ধরুন আপনার হাতে সময় আছে মাত্র 45 সেকেন্ড, আপনি একটা ম্যাথ নিয়ে পড়েছেন, এর আনসারটা আমি বের করবো এর মধ্যে শেষ মুহূর্তে। তো আপনি কি করলেন, আপনি আগে এই বড় সংখ্যাটা এলিমিনেট করে দিলেন, ছোট সংখ্যাটা এলিমিনেট করে দিলেন, বাকিগুলোর মধ্যে মানে কোয়েশ্চেনের অপশান দেখে আপনি আনসার বের করতে চাইছেন, তখন কিন্তু সেটা আপনাকে কুইকলি আনসারে পৌঁছে যাওয়ার একটা মাধ্যম হতে পারে। এই কারণে আমি এটা বলছি। ঠিক আছে, তাহলে এটা দেখবেন, খেয়াল করবেন। শেষ দিকে অনেক সময় এরকম পরিস্থিতি আসে যে কোনো একটা হয়তো সলিউশন আমরা করতে যাচ্ছি, হয়তো সেই ম্যাথটা একটু কঠিনই ছিল, তখন আমাদের ক্ষেত্রে এরকমভাবে আমরা কিছু একটা ডিসিশনে আসতে পারি বা কুইকলি আমরা কিন্তু আসতে পারি। ম্যাক্সিমাম ম্যাথের আনসার কিন্তু অপশান থেকেই চলে আসে, অপশান দেখে বলে দেয়া যায়। অপশানগুলোর উপরে একটু গুরুত্ব দেবেন, ঠিক আছে, কোনোভাবে ঘাবড়াবেন না। অনেক সময় দেখবেন ম্যাথের ল্যাঙ্গুয়েজটা যথেষ্ট টাফ থাকে, কঠিন থাকে। আর হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের বিষয়ে বলতে গিয়ে যেইখানে দেখবেন বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে, বা অনেক সময় কি হয় ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশনে ভুল থাকে, ম্যাক্সিমাম পরীক্ষায় দেখবেন থাকেন, WBCS-এও থাকে, অনেক বড় বড় পরীক্ষাতে ভুল থাকে।
তো অবশ্যই ইংলিশ ভার্সনটা কিন্তু পড়ে নেবেন। ইংলিশ ভার্সন কিন্তু মাস্ট পড়বেন অবশ্যই। যেখানে মনে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজে কিছু গন্ডগোল আছে বা কোয়েশ্চেনটা আমি ঠিক বুঝতে পারছি না, সেখানে অবশ্যই ইংলিশ ভার্সন পড়ে নেবেন। তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি বলতে চাওয়া হয়েছে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। ঠিক আছে, তো ম্যাথের ক্ষেত্রে একটু লক্ষ্য করবেন, অপশানগুলো একটু লক্ষ্য করবেন, দেখবেন অনেকটা বোঝা যায় যে এটা আনসার হবে কি হবে না। আমরা যারা একটু ম্যাথ বেশি প্র্যাকটিস করেছি তাদের পক্ষে এটা খুব ভালো করে বের করে নেওয়া সম্ভব এবং খুব অল্প সময়ের মধ্যে বের করে নেওয়া সম্ভব। ঠিক আছে, আচ্ছা এবার এই সাহিত্য সংস্কৃতি জিকে যে একটা হিউজ সিলেবাস আছে সেই জায়গাটা নিয়ে একটু বলবো। এই জায়গাটা কম বেশি প্রত্যেকের পক্ষেই 100% কভার করে যাওয়া কিন্তু সম্ভব নয়, 100% কভার সম্ভব নয়। কিছু দেশীয় সাহিত্য আছে, কিছু বিদেশি সাহিত্য আছে এবং দুটো জায়গা থেকেই প্রশ্ন এসে থাকে, বা আরও যে সমস্ত দিক আছে সাংস্কৃতিক দিক যতগুলো আছে, চলচ্চিত্র হোক নানা রকম দিক হোক, সেইগুলো যথেষ্ট আছে। কিছু কোয়েশ্চেন আপনি পাবেন যেটা আপনি সাথে সাথে আনসার করে দিতে পারবেন। এখান থেকেও মোটামুটি 20 থেকে 25টা কোয়েশ্চেন কিন্তু থাকবে। এখন বিষয়টা হচ্ছে এইখানে কিন্তু আপনি লজিক দিতে পারবেন না। যদি কোনো কারণে আপনার কনফিউশন হয়ে যায় তাহলে কিন্তু আপনি লজিক্যালি আনসার বের করতে পারবেন না, কারণ এগুলো কমপ্লিটলি ফ্যাকচুয়াল, কোনো রকম এখানে লজিক খাটে না। সুতরাং আপনাকে এই জায়গাতে কিন্তু রিস্ক একটু কম নিতে হবে। যদি কোনো কারণে না জানা থাকে এই ধরনের কোয়েশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু চট করে রিস্ক নেবেন না, সেটা ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। আর যখন বিভিন্ন কবি সাহিত্যিকদের নাম আসবে তখন কিন্তু পদবিটা ভালো করে পড়ে নেবেন। এরকম করবেন না যে কোয়েশ্চেন দেখলেন চট করে আপনার মনে হলো যে এটা আশুতোষ মুখার্জি কি ব্যানার্জি কি দেয়া আছে সেটা আপনার মনে হলো না যে দেখি, ঘোষ কি বোস সেটা দেখি। এই জিনিসটা কিন্তু অনেকগুলো কোয়েশ্চেনে দেখবেন করার সম্ভাবনা আছে, সেটা কিন্তু খুব ভালো করে পড়ে নেবেন। এরকম ফাঁদ পাতা থাকবে অনেক জায়গাতে, আপনাকে বুঝে নিতে হবে, ফাঁদগুলো আপনাকে বুঝতে হবে যে এইটা কিন্তু ফাঁদ পাতা আছে। কোয়েশ্চেন পড়লে বুঝতে পারবেন, অনেক সময় কোয়েশ্চেন পড়লে বুঝতে পারবেন যে এইখানে ফাঁদ পাতা আছে, সেইখানে রিস্ক নিতে যাবেন না। যদি জানা থাকে তো মিটে গেল, সেখানে আমি যাচ্ছি না। কিন্তু যখনই এরকম কিছু অপশানের বিষয়ে আলোচনা কথা আসবে তখন কিন্তু সেই জায়গাতে আর আপনি থেমে যাবেন, ওইখানে রিস্ক আর নিতে যাবেন না। সায়েন্সে নেওয়া যায়, সায়েন্সে যদি বোধগম্য হয় বিষয়টা কি বলতে চাওয়া হয়েছে তাহলে কিন্তু আপনি লজিক্যালি ভাবনা চিন্তা করে কি থেকে কি হতে পারে কি না হতে পারে সেটা ভেবে সেখানে কিন্তু কিছুটা নেওয়া যায়। হ্যাঁ, সায়েন্সেরও অনেক ফ্যাকচুয়াল আছে কোয়েশ্চেন, ডাইরেক্ট কোয়েশ্চেন অনেক ফ্যাকচুয়াল হয়, সেইখানে কিন্তু যদি না জানা থাকে রিস্ক নিতে যাবেন না। যেখানে লজিক লাগছে সোজা কথায় সেখানে কিছুটা নিতে পারেন। এই টাইম ম্যানেজমেন্টটা বিরাট বড় ফ্যাক্টর। যারা মক টেস্ট দিয়েছেন তারা জানেন কিভাবে ম্যানেজ করতে হবে, কোন জায়গাতে কিভাবে করতে হবে, কি করতে হবে না করতে হবে সেগুলো জানেন। যারা মক টেস্ট দেননি তাদের ক্ষেত্রে যদি মানে আমি ধরে নিচ্ছি প্রত্যেকে অনেক মক টেস্ট দিয়েছেন, আমি যতগুলো 20টা নিয়েছি সব দিয়েছেন, আগে অন্য পরীক্ষাতে মক টেস্ট দিয়েছেন, আপনাদের টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কম বেশি ধারণা আছে। তো সেইখানে অবশ্যই ঘড়ি থাকবে, অনেক সময় অনেক সেন্টারে অ্যালাউ করে না, সেখানে অবশ্যই খেয়াল রাখবেন ঘড়ি যেন থাকেই, অবশ্যই থাকে। এবং যে স্ট্র্যাটেজি আপনি ঠিক করেছেন, আপনার যদি মনে হয় আমি ম্যাথ আগে করব কারণ সেখানে আমি নিশ্চিতভাবে না কারেক্ট করতে পারছি, একটা নাম্বার আমার নিশ্চিতভাবে চলে আসছে, দুটো নাম্বার, সেখানে অবশ্যই সেটা করতে পারেন। বা কোয়েশ্চেন দেখার সাথে সাথে একেবারেই সময় নষ্ট করবেন না, ঘাবড়ে যাবেন না। অনেক সময় হয় প্রথম দিকে প্রচুর টাফ থাকে, অনেক ক্ষেত্রেই হয়, মানে আমাদের মনোবৈজ্ঞানিক প্রভাব ফেলার জন্য, কারণ এটা তো এলিমিনেশনের পরীক্ষা, যত রকমভাবে চেষ্টা করা হয় যে কীভাবে এলিমিনেট করা যাবে। সুতরাং এটা করা হয় যে প্রথমে খুব কঠিন কোয়েশ্চেন রাখা হলো, আপনি দেখে ঘাবড়ে গেলেন, আপনার মনে ভয় চলে এলো, বাকি আপনার জানা কোয়েশ্চেন আপনি ভুল করতে শুরু করে দিলেন। এটা হয় অনেক সময়তে এটা করা হয়, সেরকম সম্ভাবনা আছে। তো সেইগুলো একটু খেয়াল করবেন। হয়তো প্রথমের দিকে আপনার সেটা মনে আসছে না বা কিছু, সেটা দেখে একেবারে ভয় পাওয়ার কিছু নেই, খুব এক্সাইটেড হয়েছে কিছু নেই। প্রথমে অনেক সময় হয় প্রথমে কোয়েশ্চেন খুব ইজি থাকে, এতটাই ইজি
আপনি এক্সাইটেড হয়ে গেলেন পড়ে, আরে বাপরে দারুণ ইজি কোয়েশ্চেন হচ্ছে, তাহলে তো হয়ে যাবে, আমি কোয়ালিফাই করে যাচ্ছি, একটা এক্সাইটমেন্ট নিজের মধ্যে চলে আসে, সেটা আসতে দেবেন না। কোয়েশ্চেন খুব টাফ হলেও সেটা আসতে দেবেন না, ইজি হলেও আসতে দেবেন না, মিডিয়াম কোয়েশ্চেন হলেও আসতে দেবেন না। একদম কুল মাইন্ডে আপনার একটাই মনে থাকবে, মাথায় থাকবে যে কোয়েশ্চেন আমি পড়ছি, কোয়েশ্চেনের আমি এতদিন পড়াশোনা করেছি, অনেক কিছু আমার মাথার মধ্যে আছে এবং কোয়েশ্চেনের আনসারটা আমার চোখের সামনে আছে, আমি চেষ্টা করব তার আনসারটা বের করার। যদি আপনার না জানা থাকে, 100% কারেক্ট না থাকে, এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে যেগুলো উড়িয়ে দেওয়ার সেগুলো সাথে সাথে উড়িয়ে দিন। এইভাবে ধাপে 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 একটা একটা কোয়েশ্চেনের আনসার করতে করতে, জয় করতে করতে এগিয়ে যাবেন, ঠিক আছে? এবং পরীক্ষাটা এনজয় করবেন, পরীক্ষাটা এনজয় করবেন, ঠিক আছে? প্রত্যেকের ক্ষেত্রে যে লেভেলে থাকুক না কেন, কারো মনে হচ্ছে আমার প্রিপারেশান প্রায় হয়নি, কারো মনে হচ্ছে আমার 100% প্রিপারেশান আছে, কারো মনে হচ্ছে আমি পরীক্ষায় বসলেই পাশ করব, কারো মনে হচ্ছে আমি পরীক্ষায় দিতেই যাব না, খুব ভয় লাগছে। যে যেমন পরিস্থিতিতে থাকুন না কেন, নিজের ওপর বিশ্বাস রাখুন। কোয়েশ্চেনের আনসারটা আপনার চোখের সামনে আছে, এটা সবথেকে বড় সুবিধা। এর থেকে বড় সুবিধা আর কিছু নেই। আপনাকে শুধু এলিমিনেট করে করে সেই আনসারটাকে বের করতে হচ্ছে, আর কিচ্ছু না। এলিমিনেট করে করে আপনার এতদিনের জ্ঞান বুদ্ধি শিক্ষা সেইগুলো দিয়ে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে আপনাকে আনসারটা সেখানে দিয়ে আসতে হচ্ছে, ব্যাস এইটুকুই। এবং একটা জায়গাতে আপনাকে থেমে যেতে হচ্ছে, সেটাও বড় কথা, যে আপনি কোথায় থামবেন। আপনি তো 100% 100টা আনসার দিয়ে আসবেন সেটা না, সেটা দরকার নেই। 100টা আনসার কেউ দিতে বলেনি, কখনোই কাট অফ এরকম আসেনি যে সেরকম সম্ভাবনা আপনাকে তৈরি করতে হচ্ছে। সুতরাং নিজের দুর্বলতার জায়গাগুলো দেখে, নিজের যে স্ট্রং পয়েন্ট সেগুলো দেখে আপনাকে কোয়েশ্চেনগুলোকে অ্যাটেম্প করতে হবে। কিছু কিছু জায়গাতে আপনাকে থামতে হবে। এরকম নয় যে আপনি পুরো একদম ওভার কনফিডেন্ট হয়ে সব আনসার করতে করতে এগিয়ে চললেন, সেটাও নয়। আপনাকে একটা জায়গায় থামতে হবে, আপনাকে বুঝতে হবে যে এখানে ডেঞ্জার আছে, ডিডাক্ট হয়ে যাবে 2 নাম্বার। তো সেইগুলো আপনাকে কিন্তু সাবধানে এগোতে হবে, ব্যাস এটুকুই। কনফিডেন্ট থাকবে, কিন্তু ওভার কনফিডেন্ট থাকবেন না, ঠিক আছে? এইগুলোই, আর নতুন করে কিছু বলার নেই। মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে যত বেশি মাথা ঠান্ডা রাখতে পারবেন, কুল মাইন্ডে থাকতে পারবেন, পরীক্ষাটাকে এনজয় করবেন, এইটা আপনার মাইন্ডসেট থাকা উচিত। পরীক্ষাটাকে আমি এনজয় করব, পরীক্ষা দিতে যাওয়াটাকে বার্ডেন রাখবেন না, পরীক্ষাটাকে আমি এনজয় করব, এই মাইন্ডসেট নিয়ে পরীক্ষা দিতে যাবেন। কোয়েশ্চেনগুলোকে আমি এনজয় করব, কারণ আমি এতদিন পড়ে এসেছি, আমি সঠিক উত্তর দিয়ে আসবো, সেটা আমার অধিকার আছে। সুতরাং আমি পরীক্ষাটা এনজয় করব, যে কাট অফ যেটা হবে আমি তার থেকে বেশি আনসার করে আসতে পারবো, এই বিশ্বাসটা নিজের উপর রাখুন। এতদিন পড়াশোনা করছেন, সেই পরিস্থিতিতে আপনি আছেন। পরীক্ষকের কর্তব্য, পরীক্ষকের দায়িত্ব, যিনি পরীক্ষা নিচ্ছেন তার দায়িত্ব হচ্ছে দায়িত্ব নিয়ে কিছু ছেলেপুলেদের বাদ দেয়া, এবং সেই বাদ দেওয়ার জন্য কিছু ট্রিকি কোয়েশ্চেন থাকবে, কিছু কঠিন কোয়েশ্চেন থাকবে, কিছু মডারেট থাকবে, সেইগুলোকে আপনাকে বুঝে নিতে হবে। ইজিগুলো তো আনসার দিচ্ছেনই, মডারেটগুলো আপনি এলিমিনেট করে দিয়ে দিচ্ছেন, কঠিন যেগুলো খুব বেশি বা মনে হচ্ছে ফাঁদ পাতা আছে সেইগুলোতে হাত দেবেন না। সেটাও আপনি পড়লে বুঝতে পারবেন কোথায় কি হতে পারে, বা এতক্ষণ আমি বললাম যে এই জায়গাতে আপনি রিস্ক নিতে যাবেন না, সেইগুলোকে একটু খেয়াল করে বাদ দেবেন। কারণ বাদ দেয়া, এই ডিসাইড করা, পরীক্ষার হলে বসে এই ডিসিশনটা নেওয়া, এইখানেই কিন্তু 50% স্টুডেন্ট ফেল হয়ে যায়। তারা বুঝতে পারেন না কি করব, কোন জায়গাটাতে হাত দেবো, কোন জায়গাটাতে দেবো না। সুতরাং সেইটুকু আপনাকে বিচক্ষণতা রাখতে হচ্ছে, কোন জায়গাটাতে আপনি হাত দিচ্ছেন, কোন জায়গাটাতে দিচ্ছেন না, ঠিক আছে? তাহলে এইগুলো বললাম। এবার আপনাদের যদি এই মুহূর্তে আর কিছু প্রশ্ন থাকে মনে, পরীক্ষা নিয়ে যদি কিছু বলার থাকে, সেটা আমাকে বলুন। বেশ, ঠিক আছে স্যার। আমি যেটা এসে করছিলাম যে আমি ম্যাথটা আগে করব, এইটা ভাবছিলাম। হ্যাঁ, দেখুন, ম্যাথটা আগে করব বলতে ওই যেটা বললাম, আপনার কোয়েশ্চেন তো এরকম থাকবে না যে ম্যাথগুলো সব এক জায়গাতে দেওয়া হলো, তো আপনাকে সব খুঁজে 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 নিতে হবে, অনেক পরিশ্রমের কাজ সেটা, ঠিক আছে? অনেক পরিশ্রমের কাজ। দেখুন, ম্যাথ
এরকম নয় যে আপনি 100টা কোয়েশ্চেন পড়তে পড়তে আপনার সময়ই পেলেন না, এইটা কিন্তু হবে না। যেহেতু আপনারা প্রচুর প্র্যাকটিস করছেন, যথেষ্ট অভ্যাস আছে পরীক্ষা দেওয়ার, তাই এরকম হবে না যে 100টা কোয়েশ্চেন ওই পড়তেই পারলেন না, এরকম হবে না। আপনার এই কনফিডেন্সটা আছে যে ম্যাথ ধরলে আমি তার সঠিক উত্তর বের করে নিতে পারবো, তাই তো? আপনার এই কনফিডেন্সটা আছে, তবে আপনি ম্যাথে হাত দিতে যাচ্ছেন আগে। এবার আপনি ভাবুন এই ভেতরে 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 কোথায় কি ম্যাথ ঢুকে আছে সেটা আপনি পাতা উল্টে উল্টে খুঁজে যাচ্ছেন, সেটাতে অনেকটা সময় নষ্ট হবে। সেরকম চট করে করবেন না। হ্যাঁ, আপনার চোখে পড়ে গেল, একটা পাতা উল্টালেন, আপনার চোখে পড়লো এই 25 নম্বরে ম্যাথ আছে, আপনি সেটাকে আনসার শর্ট করে বের করে নিলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই প্রত্যেকটা পাতা উল্টে 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 কোথায় ম্যাথ খুঁজছি, এটা কিন্তু খুব একটা স্মার্ট স্ট্র্যাটেজি হবে না। আমার মনে হয় অন্তত ব্যক্তিগতভাবে যে এরকমভাবে করাটা ঠিক হবে না। আপনি প্রথম থেকেই পড়া শুরু করবেন, কারণ সেটা ওপর আপনাকে ইম্পর্টেন্স দিতে হচ্ছে। দেখুন ব্যাপারটা হচ্ছে কি, যখন 25টা ম্যাথ আপনি করতে যাচ্ছেন, আপনার মাথায় ক্যালকুলেশন থাকছে, আরে 25 নাম্বার আমার পাকা হয়ে গেছে, 25 নাম্বার আমি পেয়ে যাচ্ছি। বাকিগুলোর ওপর হয়তো আমি জানি না আপনার মনের মধ্যে পরীক্ষা দেওয়ার সময় কি চলে, আপনি এতগুলো মক টেস্ট দিয়েছেন, যে মনের মধ্যে আপনার সবসময় চলে আসছে যে আমার কিন্তু এই মার্কসটা কমপ্লিট, আমি এখান থেকে পাচ্ছি। কিছু কিছু জায়গায় আপনার মনে হবে এইখানে আমি রিস্ক নিই, এখানে আমি রিস্ক নিই, এখানে আমি নিতে পারি, বা কোনো কোনো কোয়েশ্চেন আপনি হয়তো ইগনোর করে গেলেন, আরে সেখানে আমার এই নাম্বারটা আমার নিশ্চিত হয়ে গেছে, আমার এটা দরকার নেই, বা এরকম কিছু। আপনার মনের মধ্যে কি কাজ করে সেটা ইম্পর্ট্যান্ট। যদি এরকম কিছু কাজ করে তাহলে কিন্তু সেটা করতে যাবেন না। দ্বিতীয়ত সময় নষ্টের একটা ফ্যাক্টর থাকছেই, যে আপনি খুঁজে খুঁজে সেটা বের করলেন, তারপরে করলেন। বাকিগুলোতে কি আপনার একদমই কনফিডেন্স নেই যে অন্য কোয়েশ্চেনের আনসার আমি দিতে পারবো না সাথে সাথে, এরকম কি আছে? না স্যার, মানে আমার ব্যাপারটা হচ্ছে আমি যেটা পারি সেটা তো পারবোই, আমার ওটা বেশিক্ষণ সময় লাগবে না। আর হ্যাঁ। যেটা পারি না, আমি যতগুলো মক দিলাম সবগুলোতে আমার একই কন্ডিশন হয়, মানে খুব তাড়াতাড়ি পরীক্ষা, মানে মকটা আমার শেষ হয়ে যায়, হ্যাঁ আধা ঘন্টাও লাগে না। মানে হ্যাঁ, ওই ম্যাথ যেগুলো পারলাম করলাম, আর বাদ বাকিগুলো মানে যেগুলো পারি আমি ওগুলো আমার খালি গোল করার অপেক্ষা, আর আমার যেগুলো আমার পারি না আমি যতদূর ওগুলো জানা ধরি আছে, না। আমার যতদূর জানা আছে আপনার মার্কস মোটামুটি ম্যাক্সিমাম পেপারে 50+ ছিল, বা 55, হ্যাঁ স্যার। কোনটাতে 60+ তার উপরে এইগুলো ছিল। তার মানে হ্যাঁ। এই যে বিষয়টা বলছেন যে আমি আগে ম্যাথ করব, এটা কিন্তু এখানে আপনার খুব একটা যুক্তিযুক্ত নয়। আপনি প্রত্যেকটা কোয়েশ্চেনে ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছেন না, এটা হচ্ছে সমস্যা। যেটা আপনি পড়ে দেখছেন এটা আমার পক্ষে অসুবিধাজনক, সেটা তো আপনি বলছি না সেটা সাথে সাথে করুন, সেটা রেখে দিন, আপনার অবচেতন মনে সেইটা ক্যালকুলেশন চলুক যে আনসার কি হতে পারে। বাকি দুটো আপনি এলিমিনেট করে দিয়েছেন অলরেডি। এরকম জায়গাতে যেখানে পড়ে দেখছেন আমি রিস্ক নিতে পারবো না, 4টে অপশানে আমার অজানা, সেটা সাথে সাথে কেটে দিয়ে বেরিয়ে যান, সেটাতে হাত দেওয়ার দরকার নেই। ফ্যাকচুয়াল কোয়েশ্চেন কোনোভাবে সেটা আপনি বের করতে পারবেন না, বের করার ভুল হওয়ার সম্ভাবনা বেশি, সেটা আপনি বাদ দিয়ে যান। কিন্তু ওই পাতা উল্টে বেছে বেছে আগে ম্যাথগুলো করে নিলাম, এইটা মনে হয় না খুব একটা স্মার্ট স্ট্র্যাটেজি হবে। তার মধ্যে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ইকোনমি পলিটির কিছু কোয়েশ্চেন থাকবে, সেগুলো সব করতে করতে সলভ করতে করতে যান। তার সাথে ম্যাথ আছে, সেটা সলভ করতে করতে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলতে চাইছি প্রত্যেকটা কোয়েশ্চেনকে সমান গুরুত্ব দিন। এইটা করতে গিয়ে এরকম হয় যেন না হয় যে বাকি সব কোয়েশ্চেনগুলোকে আপনি খুব একটা গুরুত্ব দিলেন না, এটা যেন না হয়। এরকম তো নয় যে আপনার তো ম্যাথে কনফিডেন্স আছে, তাহলে ম্যাথে ভুল হবে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, এরকম তো নয় যে আমি ওগুলো আগে করে নিচ্ছি, আমি শেষে করলে সেগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, সেরকম তো নয়। সুতরাং ওই স্ট্র্যাটেজিটা খুব একটা কাজের হবে বলে আমার মনে হচ্ছে না। যদি আপনার কনফিডেন্স থাকে, আমি আবারও বলবো এখানে কারো প্ল্যানিংয়ের উপর আমি কিছু ওভারল্যাপ করছি না, সেটাকে বাদ দিতে এরকম নয়। প্রত্যেকের ব্যক্তিগত যদি যথেষ্ট প্র্যাকটিস থাকে, যদি প্ল্যানিং থাকে যে হ্যাঁ আমি এটা করবই, এটা করলে আমার সুবিধা হচ্ছে, সেখানে আমার বলার কিছু নেই, সেটাই করবেন, তিনি সেটাই করবেন। আমি সেখানে চাপিয়ে দিলে সেটা খারাপ হবে, ঠিক আছে? তো এইটুকু আমি বলছি, আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এইটুকু বলতে পারি যে এইরকম করবেন। আর হঠাৎ করে স্ট্র্যাটেজি পাল্টানোরও কিছু নেই, আপনি এতদিন যা করে আসছেন সেগুলো সেভাবেই করবেন, ঠিক আছে? আমি বলছি বলে এরকম করতে হবে এরকম নয়, তবে যেগুলো বলেছি আশা করছি সবাইকারই কম বেশি কোথাও না কোথাও কিছু সুবিধা হয়েছে, যে হ্যাঁ এইভাবে করলে বোধহয় আমি আর একটু কনফিডেন্স পাবো, ঠিক আছে? তো একদম কুল ব্রেনে থাকুন, যেটুকু যা চোখ বুলানো, কখনোই যেন এরকম না হয় ভেতরে ভেতরে কিন্তু আমার একটা কম্পন হচ্ছে, একটা ভয় শুরু হয়ে গেছে, এই যে এই পোজিশনটা তো আমার হয়নি, ওই জায়গাটা কি হবে,
হুড়োহুড়ি করে আমি বই খোঁজাখুঁজি করছি, এইটা দেখছি ওটা দেখছি, সামান্যতম এরকম কোনো এক্সাইটমেন্ট আসতে দেবেন না। আপনি ওটা করে কিছু করে নিতে পারবেন না। আপনি কালকে এমন কিছু পড়ে নিয়ে পাবেন না যে আপনি পরীক্ষাটা পাশ করে গেলেন। যদি আপনার ফেল করারই সম্ভাবনা থাকে তাহলে আপনি ফেলই করবেন, কালকে পড়ে নিয়ে আপনি কিছু করতে পারবেন না। বরং আপনি মাথা ঠান্ডা রেখে, যদি ফেল করার সম্ভাবনা থাকে মাথা ঠান্ডা রেখে আপনি পাশ করে যাবেন, এইটুকু গ্যারেন্টি আমি বলছি, দিতে পারি। কাছাকাছি গিয়ে যদি আপনার আটকে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গাতে আপনি মাথা ঠান্ডা রেখেই পাশ করতে পারবেন। একদম কুল ব্রেনে থাকবেন, একদম কুল ব্রেনে। এছাড়া এক্সাম পাশ করার কিন্তু কোনো উপায় নেই। পুরোপুরি সমস্ত প্ল্যানিং সব কিছু ভেস্তে যেতে পারে যদি আপনার মাথাটা সেই মুহূর্তে কাজ না করে, গড়বড় হয়ে যায়, গন্ডগোল করে, খুব এক্সাইটমেন্ট চলে আসে। ওকে, এরপরেও যদি কিছু বলার থাকে বা মনে হয় সেটা আমাকে পার্সোনালি জানিয়ে দেবেন। আজকে আর নতুন করে কিছু বলছি না, আপনারা আজকেও একটু চোখ বুলিয়ে যান, একটু রিভিশন করে যান, সেটাই। ওকে, ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।